নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। আমি ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনাম। আন্দোলন নয়, আসল আসামিকে খুঁজে বের করতে হবে, আরজিকর প্রসঙ্গে বললেন রচনা। হয় হলফনামায় সই করুন, নয় ক্ষমা চান, কমিশনের নিশানায় ফের রাহুল। কারোর চোখে লেগেছে, কেউ এখনো হাসপাতালে, পুলিশি সক্রিয়তা কতটা থিতু অভিযান। পেটের টানে দুধের শিশু নিয়ে দিল্লি পাড়ি, মৃত্যু টেনে নিল বাংলার পরিযায়ী পরিবারকে। অহেতুক আমার সময় ওয়েস্টফুল নারীর জন্য নষ্ট করছি, মহুয়ার দৈরত না থামিয়েই কল্যাণ বললেন দিদিকে অনেক উল্টোপাল্টা বলে ফেলেছি। অভিষেককেই লোকসভা স্পিকার, এক ঢিলে কয়টা পাখি মারলেন মমতা। ইলেকট্রিক শক, লাঠি, টিয়ার গ্যাস, রবার বুলেট নিয়ে নেমেছিল পুলিশ, ক্ষয়ক্ষতির হিসাব কষে দিলেন শুভেন্দু। নতুন করে বুধবার ফের তোলপাড় হবে বাংলা, ভাসবে এইসব জেলা। অনুব্রত ঠিকই বলেছিল, লাঠিচার্জের পর পুলিশকে বললেন শুভেন্দু। রাহুল অভিষেকের একান্ত বৈঠক, চরম হতাশা প্রদেশ কংগ্রেসে। অপরাধের অনুশোচনা নেই, তবে জেলের হাওয়ায় শান্ত অভয়ার হত্যাকারী সঞ্জয়। স্বামীর পরকীয়ায় বাধা, গোয়ালঘরে মহিলার অবস্থা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। এবার আসছি বিস্তারিত খবরে। আরজিকরের 1 বছর জেলে রয়েছে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়। নির্যাতিতার বাবা মায়ের দাবি, সঞ্জয় একা নয়, আরও দোষী রয়েছে। এবার সেই একই প্রসঙ্গ শোনা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। এদিন তিনি বললেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী এটা নিয়ে যথেষ্ট আলোচনার চেষ্টা করেছিল। উনি চেয়েছিলেন সিবিআই তদন্ত হোক। সবকিছু নিয়ে একটা বছর কেটে গিয়েছে। নতুন করে আন্দোলন মিছিল মাথা চাড়া দিয়েছে। দাবি এখন একই, আরজিকরের ঘটনার বিচার চাই। এদিন সেই আন্দোলন প্রসঙ্গেই সাংসদ বলেন, সবকিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বের করতে হবে। অপরাধীদের শাস্তি পাক, এটাই আমরা চাই। সিবিআই আরজিকর মামলায় তদন্তের নামে নষ্ট করেছে সময়। শেষের দিকে পুলিশের আস্থা প্রকাশ করে এই অভিযোগ করেছিলেন তিলোত্তমার বাবা মা। এদিন সেই প্রসঙ্গে রচনা বলেন, সময় নষ্ট বলে কিছু হয় না, এটা একটা বিচারাধীন ঘটনা। যারা এটা করছে তাদের শাস্তি হোক, এটাই চাই। হয় হলফনামায় সই করুন, অথবা ক্ষমা চান। স্পষ্ট ভাষায় দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ফের নিশানা নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ফের ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল। দুপুরে অভিযোগ, বিকেলের মধ্যেই সরব হয়ে যায় নির্বাচন কমিশন। কংগ্রেস নেতাদিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা রাজ্য নির্বাচনী আধিকারিকরা রাহুলকে সেই ভুয়ো ভোটারদের নাম এবং নথি তাদের কাছে জমা দিতে বলে। পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়, ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তোলা হচ্ছে, হলফনামা দিয়ে শপথ করে সেই কথা সাংসদ স্বীকার করুক, অথবা তিনি যে ভুয়ো ভোটার দাবি করছেন তা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান। যদিও কমিশনের এই নির্দেশের পাল্টা রাহুল গান্ধী জানিয়ে দেন, তবে সর্বসমক্ষে এই কথাই আমি ইতিমধ্যেই বলেছি, আর এটাই আমার শপথ। শুক্রবার রাহুলের প্রত্যুত্তর। শনিবার নিজেদের অবস্থানে অনড় থেকে কংগ্রেস নেতাকে ফের একই প্রশ্ন ছুড়ে দিল কমিশন। রাহুলের সামনে তুলে ধরল দুটি দিক, হয় হলফনামা আর নয় ক্ষমা। কেটে গিয়েছে গোটা দিন। নবান্ন অভিযান কিংবা কালীঘাট অভিযান, তা কতটা সার্থক সেই নিয়ে বিস্তর তর্ক বিতর্কের জায়গা রয়েছে। গোটা দিন জুড়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে শিবিরকে। দেখা গিয়েছে পুলিশ প্রস্তাবিত বা নির্ধারিত বিকল্প এলাকার বাইরেও মিছিল হয়েছে, যার পাল্টা পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে। সূত্রের খবর, শনিবার গোটা দিন জুড়ে পুলিশের রেজিস্টারে দায়ের হয়েছে মোট 7টি মামলা। তবে এই প্রত্যেকটি মামলা কি কি আইনের ধারায় রুজু করা হয়েছে, কিংবা কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে হয়েছে কিনা, সেই সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এদিন একদিকে নবান্ন চত্বর, অপরদিকে পার্শ্ববর্তী এলাকা, অন্যদিকে কালীঘাট সংলগ্ন এলাকায় আকাশ ছোঁয়া ব্যারিকেড বসাতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে। বলা চলে, বিগত কয়েক মাসের অভিযান মিছিল আটকাতে রাজ্য এবং কলকাতা পুলিশের সঙ্গী হয়েছে এই প্রাচীরের মতো ব্যারিকেডগুলি। কিন্তু তাতেও কি আন্দোলনের তোড় সম্পূর্ণভাবে রোখা যায়? কোথাও কোথাও দেখা গিয়েছে ব্যারিকেডকে অগ্রাহ্য করে তাতে বেয়ে উঠছেন আন্দোলনকারীরা। কোথাও আবার সরাসরি পুলিশের সঙ্গে প্রথমে বচসা, পরে হাতাহাতিতে নেমেছেন প্রতিবাদীরা।
পুলিশি মহল সূত্রে খবর, গোটা দিনের এই উত্তেজনায় আহত হয়েছেন মোট 5 জন পুলিশ কর্মী, যাদের মধ্যে 2 জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও 3 জন এখনো হাসপাতালেই চিকিৎসারত রয়েছেন। একজন পুলিশের আবার চোখে আঘাত লেগেছে বলেও খবর। তবে দিন শেষে পুলিশি ব্যারিকেডেই থমকেছে অভিযান। কিন্তু প্রতিবাদীরা, তারা কতজন আহত হলেন? তিলোত্তমার মায়ের অভিযোগ, পুলিশ তাকে লাঠিপেটা করেছে, তার মাথায় মেরেছে, তাকে ফেলেও দিয়েছে, এমনকি মারধর করা হয়েছে তিলোত্তমার বাবাকেও। যদিও এই সকল অভিযোগকে নস্যাৎ করেছে পুলিশ, ক্ষয়ক্ষতির একটা হিসাব তুলে ধরেছেন শুভেন্দু অধিকারীও। পরিযায়ী শ্রমিকেরা কাজে গিয়েছিলেন, ভেবেছিলেন হয়তো সামান্য কটা টাকা বেশি রোজগার করতে পারবেন, তাই স্ত্রী আর দুধের সন্তানদের নিয়ে রওনা দেন রাজধানীতে। তবে না, শেষ রক্ষা হলো না, বৃষ্টি কেড়ে নিল পুরো পরিবারকে। মর্মান্তিক পরিণতি হলো তাদের, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে পরিবারের 4 জনের। মৃতদের বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামে। শনিবার সকালে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম রবিউল শেখ, রুবিনা বিবি, হাসিনা খাতুন এবং রূপসানা খাতুন। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে পরিবার নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রবিউল। শনিবার সকালে যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে বেশ কয়েকজন মারা যান। অতিবৃষ্টির জেরে মাটির দেওয়াল ধসে পড়ে আর তখনই মৃত্যু হয় 7 জনের। এদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদ জেলার রবিউলের পরিবারও। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তার 2 শিশু কন্যারও। এই ঘটনায় নেমেছে শোকের ছায়া। প্রকাশ্যে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন্দলে জড়িয়েছেন। একে অন্যকে নিয়ে নানান কটাক্ষ করছেন দুজনে। আগেও দুজনের সম্পর্কের মধ্যে চিট থাকলেও সম্প্রতি তা ফাটলে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই ইস্যু মহুয়া ছাড়াও দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ। এমনকি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দেন এক রাশ অভিমান। এবার এই নিয়েই অনুতপ্ত হলেন সাংসদ। তবে মহুয়ার সঙ্গে জিইয়ে রাখলেন দ্বন্দ্ব। এদিন সাংবাদিকরা মহুয়া ইস্যু নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, তখন প্রথমেই তিনি জানান, মহুয়া মৈত্র তার কাছে সাবজেক্ট ম্যাটার নয়। অপরদিকে তিনি কোনো রকম মন্তব্য করতেও চান না, কারণ এই সংক্রান্ত বিষয় নিয়ে বেশি ভাবলে অহেতুক সময় নষ্ট হচ্ছে তার। তবে আমার কাছে একটা জুনিয়র অ্যাডভোকেট ভাই রয়েছে, এমনটা বলেন তৃণমূল সাংসদ, যিনি আমাকে একটা টেক্সট করেছিলেন। সেটা থেকে আমি কিছুটা অনুপ্রাণিত হয়ে একটুখানি বুঝতে পেরেছি মহুয়া মৈত্র এখন আমার কাছে কোনো সাবজেক্ট ম্যাটার নয় যে ওকে নিয়ে কথা বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের দলনেতা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা বলা ভালো সর্বসম্মতভাবে তাকে এই পদে আনা হয়েছে, তা নিজেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশ এই পদক্ষেপকে আসলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা সামিল বলেই মনে করছেন। ঠিক কোন কোন পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসার একমাত্র কারণ যে দলনেত্রীর সঙ্গে তার রক্তের সম্পর্ক, তা বললে কিন্তু সত্যের অপলাপ হবে। অভিষেক দলে নিজের মতো করে নিজের উপযোগিতা প্রমাণ করেছেন, এই কথাও মেনে নেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। আসলে মমতা মানেই মিঠো আবেগ, স্ট্রিট ফাইটিং এ স্ট্রং রুম, আপাতমস্তক, সহজাত, অকপট এবং লাগামহীন এক রাজনৈতিক সত্তার বহিঃপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের মধ্যে অভিষেকের নেতৃত্ব প্রতিষ্ঠা করার সাফল্য তার এই নতুন দায়িত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিবেচিত হয়েছে। আমরা যদি তৃণমূলের নেতৃত্বের হায়ারকির দিকে তাকাই, তাহলে মমতার পরেই যে অভিষেকের স্থান রয়েছে, এই নিয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। তবে কারোর মনে কোনো প্রশ্ন না থাকলেও সন্তোষ অসন্তোষের কথাটা কিন্তু আলাদা, মানে একেবারে অন্য বিষয় ওটা। কিন্তু অবস্থান বিচারে যে তিনিই দ্বিতীয় এবং এই নিয়ে কারোর মনে কোনো কনফিউশন নেই, সে কারণেই কবেই তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তকমা। কলকাতা পুলিশ মেরেছে, কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, পিঠে লেগেছে, আমাকে ফেলে দেওয়া হয়েছিল। আন্দোলন মঞ্চ থেকে বলেছিলেন তিলোত্তমার মা। শেষ পর্যন্ত যেতে হলো হাসপাতালে। বিকেলে সেখানেই তাকে দেখতে গেলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও। সেখানেই ফের একবার কলকাতা পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির হিসাবও কষে দিলেন। এর আগে আন্দোলনের মঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। তখনই জানিয়েছিলেন প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। অর্জুন সিং এর মাথা ফাটে, অশোক দিন্দাও আহত। এবার তিলোত্তমার মাকে দেখতে এসে পুলিশের বিরুদ্ধে ফের একবার সুর চড়িয়ে বললেন, অনেকেই নবান্ন অভিযানের সেটিং করেন, আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি, যে কারণে জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মনোজ ভার্মারা বলেছিলেন কে ডেকেছে জানি না, কত লোক হবে তাও জানি না। শুভেন্দু বলেছেন, ওই একই হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন, তাদের মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে, মাথায় সেলাই পড়েছে, স্ক্যান হচ্ছে। বাঁকুড়ার একটা ছেলের গাল ফেটেছে, কান কেটেছে, হাত কেটেছে। এর বাইরেও আরও প্রায় 15-16 জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আকাশটা দেখুন, শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। তবে কি বৃষ্টি ধরে এলো? আর কি বৃষ্টি হবে না? এখন এই প্রশ্ন ওই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। কি বলছে আবহাওয়া অফিস? ধীরে ধীরে কি তবে বৃষ্টি কমতে শুরু করেছে? আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম থাকবে। জানা যাচ্ছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে আবার ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের উপর। হাওয়া অফিস বলছে 13ই আগস্ট অন্ধ্র উপকূলে নতুন নিম্নচাপ জন্ম নিচ্ছে, যার জেরে 13ই আগস্টের পর দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে 13ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেও। অর্থাৎ 13ই আগস্টের পর উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে খানিক বৃষ্টি ভাঙবে। বুধবারের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর ফের রাজনৈতিক তাপমাত্রা চড়ল রাজ্যে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত এই আন্দোলনে অংশ নিয়েছিলেন নির্যাতিতার বাবা মা, বিজেপি নেতাকর্মী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু পার্ক স্ট্রিটে মিছিল পৌঁছাতেই পুলিশের গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেয় এবং লাঠিচার্জ চালায়। এতে গুরুতর আহত হন নির্যাতিতার বাবা মা। বিজেপি নেতা অশোক দিন্দা এবং শুভেন্দু অধিকারী তিনি নিজেও লাঠির আঘাত পান বলে দাবি করেন। ঘটনার কিছুক্ষণ পরেই শুভেন্দু অধিকারী প্রকাশ্যে পুলিশের উদ্যম চিৎকার করে বলেন, অনুব্রত ঠিকই বলেছিল। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের দিকে, যেখানে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে গালিগালাজ এবং হুমকি দিতে শোনা যায়। সেই অডিওতে অনুব্রত ওই পুলিশ অফিসারের পরিবার নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। শুভেন্দুর বক্তব্য, যখন জনগণ ন্যায় বিচারের দাবি দমন করতে পুলিশ লাঠি তোলে তখন বোঝা যায় অনুব্রত মণ্ডলের কথার মধ্যে কিছু সত্যি ছিল। আজ আমাদের নির্যাতিতার বাবা মাকে পর্যন্ত রেহাই দিল না পুলিশ। এদিনের ঘটনায় রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়েছে এবং আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এই আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে। শুভেন্দুর মতে অনুব্রত ঠিকই বলেছিল মন্তব্য নিঃসন্দেহে আগামী কয়েকদিনে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে থাকবে। দিল্লিতে রাহুল গান্ধী তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে প্রায় 1 ঘন্টা বৈঠক করার ধাক্কায় কলকাতা প্রদেশ কংগ্রেসের চরম হতাশা নেমে এসেছে। শুধু তাই নয়, রাহুল নিজেও ফোন করে অভিষেককে তার গৃহপ্রবেশে আমন্ত্রণ করেই থামেননি। আগামী 1 সেপ্টেম্বর বিজেপির বিরোধী সমাবেশে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিশেষ অনুরোধ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নেতা শুক্রবার কলকাতায় বলেন, বাংলায় কংগ্রেসের ভোট তো 5% নিচে নেমে গিয়েছে। উল্টো দিকে দেশের মধ্যে একমাত্র বাংলায় একা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে শুধু রুখে দেননি, লোকসভা নির্বাচনে আসন অনেকটাই কমিয়ে দিয়েছেন। স্বভাবতই জনমানব শূন্য বিধানসভা ভবনে বসে মাছি তাড়ানো বাংলা প্রদেশ কংগ্রেসের নেতাদের আর কোনো গুরুত্ব নেই রাহুল প্রিয়াঙ্কাদের কাছে। বিজেপিকে যারা রুখতে পারছে তৃণমূল, তাই তো মমতা অভিষেকদের এত সম্মান দিচ্ছেন রাহুল গান্ধীরা। সংসদে বাংলা ভাষার অপমানের জেরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন কংগ্রেস সাংসদরা। বস্তুত তৃণমূলের প্রস্তাব মেনেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কিন্তু অভিষেককে ফোন এবং নিজের বাড়িতে প্রায় 1 ঘন্টা একান্তে রাহুলের বৈঠকের খবরে বামেদের সঙ্গে জোট করা তৃণমূল বিরোধী কংগ্রেসীরা রীতিমতো মুচড়ে পড়েছেন। তাদের কথায় দেখতে পাচ্ছি এখন এই তৃণমূলকে বাংলায় আসল কংগ্রেস এবং বিজেপির বিরোধী মূল চালিকা শক্তি বলে মনে করছেন রাহুল প্রিয়াঙ্কা। জেলের হাওয়া কিছুটা হলেও বদলে গিয়েছে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে। যদিও সেই ঘৃণ্য অপরাধের জন্য অনুশোচনার লেশ মাত্র নেই তার মধ্যে। তাহলে কোথায় বদল? শনিবার আরজিকর কাণ্ডের 1 বছর পূর্তি হলো। তার অপরাধে দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি উঠলেও তা মানা হয়নি। কারাগার সূত্র জানাচ্ছে, সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয়ের মধ্যে আগের মতো হিংস্র তবে আগ্রাসী আচরণ দেখা যাচ্ছে না, বরং সে অনেকটা শান্ত এখন। জেলের জল হাওয়া তাকে কিছুটা নরম করে দিয়েছে। অন্য কয়েদিরা এখন তার সঙ্গে কথা বলছে, একসঙ্গে খাওয়া দাওয়াও করছে। সঞ্জয় সহ বন্দীদের সঙ্গে ক্যারাম খেলছে, টিভি দেখছে। অপরদিকে সূত্রের খবর, নৃশংস অপরাধের সূচনা সঞ্জয়ের মধ্যে কখনো দেখা যায়নি। তবে জেলের প্রথম দিকে খুব বদমেজাজি ছিল সে, সবসময় একটা রুদ্র মূর্তি নিয়ে থাকতো। তার ওই বদমেজাজি ভাব দেখে জেলের বাকি বন্দীরা তাকে এড়িয়ে চলতো। সঞ্জয় কারোর সঙ্গে মিশতও না, কথাও বলতো না। সংশোধনাগার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করত, কর্মীদের কথা শুনতো না, গোয়ারতুমি করত। এখন তার সেই স্বভাবের কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। সময় ও পরিবেশের ছোঁয়ায় এখন সে বাকিদের সঙ্গে কথা বলছে, একসঙ্গে বসে খাচ্ছে, কর্মীদের সঙ্গে ভালো ব্যবহারও করছে। কর্মীরা একবার কিছু বললে তার সঙ্গে সঙ্গে মেনেও নিচ্ছে।
স্বামীর পরকীয়ার প্রতিবাদ, তা নিয়ে অশান্তি, তার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম হালিমা খাতুন, বয়স 24। ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানায় গোপীনাথপুর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক। জানা গিয়েছে, কয়েক বছর আগে রুবেলের সঙ্গে হালিমার বিয়ে হয়। মৃতদেহ উদ্ধার হয়। রুবেলের মৃতের পরিবারকে জানান তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। হালিমার পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করেছে রুবেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা। মৃতের পরিবারের অভিযোগ, হালিমার উপর নিয়মিত অত্যাচার চালাতেন তার স্বামী এবং তার আগে একবার হালিমাকে ন্যাড়াও করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান রুবেল। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। তাদের বক্তব্য, যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেন পালিয়ে গেলেন রুবেল? তাকে দ্রুত গ্রেপ্তারির দাবি জানাচ্ছেন হালিমার পরিবার। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।